আমি জানতামই ভাইয়ার বন্ধু আমাদের স্যার, বলিনি কখনো। আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গিয়েছি। নাহিদ তার মাথায় চাপড় দিয়ে বলো, তুই আমার সাথে বসে দুটো কথা কবে বলছিস মনে আছে? তাছাড়া অভির সাথে আমার আজকের পরিচয় না, বহুদিনের বন্ধুত্ব। এই 6 বছর পর এই বাড়িতে দ্বিতীয়বার এলো। নিখিল আবারও মাথার পিছনে হাত বুলালো, বলল, ভালোই হলো, সারপ্রাইজ তো পেলাম না। আচ্ছা, আমরা এখন এক জায়গায় যাব। আম্মা আগে মলমটা দাও তো। জুজু নাকি হাত ছিলে গিয়েছে। নাজমা বেগম বলে উঠলেন, হাত ছিলে গেল কিভাবে? এটা কোনো কথা? নাহিদ বলল, মলম লাগিয়ে নাও সুজনা। কিভাবে ব্যথা পেলে? সুজনা জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, তেমন কিছু না। অভিকের পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল পিছন থেকে। শাফিন অভিককে ডাক দিল, বুড়ো ওরা এসে গেছে, জলদি আয়। আভিক দ্রুত পায়ে সেদিকে চলে গেল। নাহিদ মাকে বলল, আন্টিকে নিয়ে এসো মা। নাজমা বেগম ওদিকে পা বাড়ালেন। সুজনা বলল, স্যারের মা এলো নাকি? নিখিল মাথা দুলালো, বলল, মেহুল বলল, বাবারে আমি আর নেই, আমাকে দেখলেই চিনে ফেলবে উনি। নিখিল সন্দিহান হয়ে তাকাতে মেহুল আমতা আমতা করে বলল, কোথায় নিয়ে যাবে বলছিল না? চল চল। নিখিল বলল, আয়। নিখিলের পিছন পিছন যেতেই সুজনা পা থেমে গেল ছোট্ট বাচ্চাদের ডাকে, সুজান সুজান, আমরা এদিকে। সুজনা থমকে গেল। মেহুল বলল, ওরে বাবা আমি আর নেই। নিখিল চল, সুজু থাকুক। শান্তাকে টেনে নিয়ে চলে গেল মেহুল। সুজনা অনা আর আবিদকে দিকে এগিয়ে গেল, বলল, বিয়েতে এসেছেন? বাহ, কি সুন্দর লাগছে। অনা হেসে বলল, সুজান কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ সোনামণি। আর কে কে এসেছে ওরা? সুজনার আঙ্গুল ধরে টেনে নিয়ে গেল। আভিককে দেখে ওদিকে আর যেতে চাইল না সুজনা। সালমা বেগমকে গাড়ি থেকে হাত ধরে নামাচ্ছে আভিক। সালমা বেগম এদিক ওদিক তাকাতে নাহিদের সাথে হেসে খেলে কথা বলে কুশলাদি বিনিময় করলেন নাজমা বেগমের সাথে। সুজনা সরে পড়ার আগেই সালমা বেগম চোখ পড়ল তার দিকে। আর সরতে পারল না সুজনা, দাঁড়িয়ে রইল অনার আদিবের সাথে। সালমা বেগম তাকে আগাগোড়া গভীরভাবে পর্যবেক্ষণ করে চোখ সরিয়ে নিলেন। সুজনা আর কাউকে দেখল না, তার মানে আর কেউ আসেনি। দাদু দাদু দেখো সুজন এখানে। সবাই ফিরে তাকালো এবার। অনা আদিব মুখ তুলে সুজনার মুখ দেখার চেষ্টা করলো। সুজনা হেসে ফেলে তাদের কাণ্ড দেখে। সালমা বেগম ধীরে ধীরে হেঁটে এলেন। সবুজ রঙা শাড়িতে ওনাকে অনেক স্নিগ্ধ লাগছে। নাজমা বেগমের সাথে টুকটাক কথা বলতে বলতে এগিয়ে গেলেন তিনি। সুজনার সামনে এসে দাঁড়ালেন, বলেন, বিয়েতে আসবে এজন্যই তাড়াতাড়ি বেরিয়ে গেলে আজ? জি, আমার বন্ধুরা এসেছে বলছি তো। ভালোই, আমি ভেবেছিলাম তুমি কিছু জানো না, এখন দেখছি সুন্দর করে শাড়িও পরতে জানো। সুজনা মৃদু হাসার চেষ্টা করে মাথা নামিয়ে নিল। নাজমা বেগম বলেন, সুজনাকে চেনেন বুঝি? হ্যাঁ, নাতি নাতনি দুটাকে পড়ায়। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। ওনারা চলে যেতেই গাড়ি থেকে অনা আর আদিবের কাপড় চোপড়, ব্যাগ, মিষ্টি, নাস্তা কার্টুনগুলো নিয়ে যাওয়ার সময় অভিক সুজনা খানিকটা পিছন থেমে গিয়ে বলল, আপনি কিছু জানেন না নাকি? মাকে বলবো আপনি বিয়ে ভাঙতে জানেন। সুজনা আহত চোখে তাকালো। অভিক হাসলো, বলল, উহু, বলবো না। আপনার হাতে না জানি কি হয়েছে। দ্রুত ওই ঘরে আসুন। কোন ঘরে? যেখানে মা আর বেবিরা আছে। কেন? বলছি তাই আসবেন। কিন্তু আপনার বান্ধবী মেহুল এসেছে না? সুজনা শাড়ির আঁচলের কোণায় আঙ্গুল পেঁচাতে পেঁচাতে জবাব দিল, তাহলে ওনাকে পাঠিয়ে দিন। সুজনা চমকে উঠলেন। আবিক ততক্ষণে চলে গিয়েছে। মেহুকে পাঠাবে? কেন পাঠাবো না? বন্ধুদের আর দেখা পেল না সুজনা। কোথায় চলে গেল তা ভাবতে ইতিমধ্যেই প্রকাণ্ড উঠানটা আর ব্যাকইয়ার্ড ঘুরে নিল সে। কারো দেখা নেই। ফাজিলের দল সাথে কোথাও
গেলে একই সমস্যা, না বলে না কয়ে কোথায় চলে যায়। সায়েম তো পুরোই বাদশা, কলেজের বন্ধু ঠন্ধু পেয়ে যাওয়া একেবারে রাজা হয়ে গেছে। বোনের কথা মনেই নেই, পেলে জোরে আজ কান মলে দিবে। পায়চারি করার সময় নিখিলের ছোট ফুপি মেয়েটা এসে বলল, আপু তোমাকে মেজো মামি মানে নিখিলের ভাইয়ার আম্মু ডাকছে, এখনই যেতে বলছে। কোন ঘরটায়? মামির ঘরে গেলেই হবে। সুজনা মাথা নাড়ালো, গুটি গুটি পায়ে সেদিকে হেঁটে গেল। ও ঘরে যদি স্যারের মা থাকেন। সুজনার গলা শুকাতে লাগলো। এক পা ফেলে ওই ঘরের সামনে গিয়ে যাওয়ার পথে নাজমা বেগমের সাথে দেখা হলো। ওনার হাতে মলমের কৌটা। সুজনাকে টেনে ঘরের ভিতর নিয়ে যেয়ে বলল, মলম না লাগিয়ে ঘুরছো কেন মেয়ে? বেড়াতে এসে হাত ছিলে এসব কোনো কথা? তোমার মা কি বলবে? এই ঘরে বসে মলমটা লাগিয়ে নাও, লাগিয়ে নিতে পারো তো? সুজনা মাথা দোলালো। ঘরের ভিতর অনেক মানুষ, নিচে ফ্লোরে অনেকে বসেছেন। পালঙ্কে সালমা বেগম, রাহান আর শাফিনের মা, আরও অনেক মুরব্বী একসাথে বসে গল্পগুজব করছে। সুজনাকে দেখেই সালমা বেগম ডাক দিলেন, বললেন, কি হয়েছে? কোথায়? কিছু হয়নি আন্টি। না, তোমার হাত কি হয়েছে বলো না। সামান্য ছিলে গিয়েছে। ও, সাবধানে চলতে পারো না? এত বড় মেয়ে যদি পড়ে গিয়ে হাত পা ছিলে লোকে কি বলবে? আজব মেয়ের বাবা। রাহাতের মা জানতে চাইল, মেয়েটা কি আপা? ও বড় বউয়ের মামুর ছেলের সাথে সম্বন্ধ চলছে ওদের, পড়ায় এই খাতিরে চিনি, নাম সুজনা। ও আচ্ছা, আমি ভাবলাম আপনার কেউ হবে। সেটা কেন মনে হলো? আপনি বকছেন তাই মনে হলো। মেয়ে তো চুপচাপ আছে, আমি ভুল ত্রুটি দেখলে সবাইকে বকি, কাউকে বাদ রাখি না। আর এই মেয়ে তো পুরোই ভুলে ভরা, হাঁটতে বসতে ভুল করে। বিয়ে শাদী হলে ঠিক হয়ে যাবে। বিয়ের আগে সব মেয়েরাই এরকম থাকে। সুজনা মলমের কৌটাটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। ও কোথাকার বিয়ে টিয়ে বললেই হলো নাকি? তুমি হাতে মলমের কৌটা নিয়ে এখনও দাঁড়িয়ে আছো? আজব ব্যাপার। দেখি কৌটাটা দাও তো দেখি। সুজনা কৌটা নিতেই সালমা বেগম কৌটা খুলে মলম দিয়ে বলল, এদিকে এসো, বসো। হ্যাঁ করে কি দেখছো? এসো। সুজনা ওনার পাশে গিয়ে বসে হাতের তালু মেলল। চামড়া ছিঁড়ে গিয়েছে, এত মলম লাগাতে আরও জ্বলবে, কিন্তু পরিস্থিতি এর হাতে নেই। হাতটা সালমা বেগমের হাতে। উনি আলতোভাবে মলম লাগিয়ে দিতে দিতে বলল, আহা দেখো তো কতখানি ছিঁড়ছে, মাংস দেখা যায়। কেমন মেয়ে তুমি, তোমার শাশুড়িকে বদনাম শুনিয়ে তাহলে ভুল কিছু করেনি। সুজনা চোখ তুলে ওনার দিকে তাকালো। উনিও তাকাতেই চোখে চোখ পড়ল। চোখ নামিয়ে নিয়ে সুজনা বলল, বদনাম? হ্যাঁ। কি বলেছেন? বলেছে তুমি বোকা, আদব কায়দা জানো না, কিছুই জানো না। তুমি কি আসলে কিছু জানো? আপনি শেখাবেন? আমি আপনার কাছ থেকে তো অনেক কিছু শিখেছি, আমি কেন শেখাবো? ওই বাড়ি যোগ্য বউ হতে। মলম লাগানো শেষ করে কৌটা ধরিয়ে দিলেন উনি। সুজনাকে বলল, তোমার শেখানো পড়ানো সময় নেই আমার হাতে। যাতে বাড়ি যাচ্ছ ওরাই দেখে নেবে, আর তোমার মতো মেয়েকে আমার শেখানো পড়ানোর কোনো ইচ্ছে নেই। সুজনা মলমের কৌটা নিয়ে হেসে বেরিয়ে এলো। ক্ষণে ক্ষণে মুড পাল্টায় মহিলা। ও বেরোতে পাশের জনে বলে উঠল, আমাদের অভির জন্য এরকম একটা পেলে হতো আপা, তাই না? থাক, যে মেয়ে আমার ছেলের কপালে আছে ওই মেয়ে এমনিতেই আসবে। ছেলেটা সহজ সরল, তাই আমি ভয়ে থাকি। একটা ভালো মেয়ে সাথে দেখা করিয়ে দাও খোদা, আমার আর তর সইছে না। তখনই অভি ঘরে ঢুকে এলো, ফোন কানে। ফোন বাড়িয়ে দিয়ে বলল, বাবা কথা বলতে চায়, বাইরে চলো। মা ছেলে বেরিয়ে গেল ঘর থেকে। সালমা বেগম কথা বলা শেষ করে ছেলের দিকে ফোন বাড়িয়ে দিলেন। আভিক মায়ের পাণ্ডু মুখখানা দেখে হেসে বলল, কি হয়েছে, মন খারাপ কেন? বিয়ে বাড়িতে এসে না এরকম মুখ করে রাখলে ভালো লাগে? হ্যাঁ, সবাই বিয়ে খায়, আমি? তোর বিয়ে আমার আর দেখা হবে না, খাওয়াও হবে না। তুই কি বিয়ে নিয়ে একটু সিরিয়াস হবি না? অভি, আর কত? আমি তোর জন্য আর কোনো মেয়ে দেখব না, ঠিক করেছি। যাকে মনে ধরে রাখি, তার বিয়ে শাদী ঠিকঠাক।
এইবার তুই একটা পছন্দ কর। তোর কি কোনো মেয়েটিও পছন্দ নেই? থাকলে বল, আমি বাকিটা দেখে নিব। মা আমার কথা শোনো, এতটা হাইপার হলে চলে? ধৈর্য ধরো। বাপের মতো হয়েছে একদম, কথায় কথায় আমাকে ধৈর্য শেখাতে আসে। আচ্ছা, সুদূর বিদেশে ঘুরে এলি, তারপর একটা মেয়েও তোর পছন্দ নেই? এরকম হলে তো চলে না অভি। আই হ্যাভ এ হু। সালমা বেগম দুহাত মুখের ওপর চেপে রাখলেন, তারপর ছেলের মুখের দিকে কিয়ৎক্ষণ চেয়ে রইল চুপচাপ। খুশিতে চোখ দুটো জলজল করছে। মিহি স্বরে জানতে চাইল, কে সে? সময় হলে বলবো। না অভি, এখন বলবি? মায়ের কাছ থেকে লুকাবি? অভি হেসে ফেলল মায়ের কথা শুনে। তুমি একদম বাচ্চাদের মতো করো মা, তুই আমার বাপ তাই। অভি আবারও হাসলো, বলল, লাইসেন্স পেয়ে গেলে তোমাকে সবার আগে বলবো। লাইসেন্স? কিসের লাইসেন্স? ধুর, আমাকে বল, আমি এখন গিয়ে কথা বলবো। মেয়েটা কোথায় থাকে? দেখতে কেমন? ওই মেয়ে আমার মনের মতো হবে তো অভি? আমার একমাত্র ছেলের বউ আনিকার মতো হবে তো? এসব অনেক দূরের কথা মা। একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে বিধায় মেয়েটাও ছেলেটাকে পছন্দ করতে হবে এমন কোনো কথা আছে? মা, আমার সময় দরকার। বাড়িতে গিয়ে ওটা বাবা আর জেঠুকে বলে দেব, ভাইয়াকে যাতে কোনো মেয়ের কথা না বলে, ঠিক আছে? সালমা বেগম ভুরু কুঁচকে চাইলেন, আমি এত কিছু বুঝি না অভি, বিয়ে এবছর করতে হবে। না, এটা সম্ভব না মা। কেন সম্ভব না? তুই আমাকে ওই মেয়ের ছবি ঠিকানা দে, আমি আজই কথা বলবো। উফ মা, এসব অনেক দূরের কথা। কি দূরের কথা? দূরের কথা লাগিয়েছিস। আচ্ছা, আমাকে ছবি দেখাবি না? আমি তোর মা তো, তুমি মা বলি তো তোমাকে সবটা বললাম। আচ্ছা আচ্ছা, মেয়েটা তোর মতোই মিষ্টি না? ও মা, আমার তো ভাবতে কেমন লাগছে অভি, আমার ছেলেটা তাহলে শেষমেশ বড় হলো। কি খুশির খবর! মেয়েটাকে দেখতে পেলে আরও ভালো হতো। কখন দেখাবি অভি? লাইসেন্স পেলে। ধুর, লাইসেন্স ফাইসেন্স, ছেলে আমাকে নতুন নতুন কথা শেখায়। বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে রাখলেন উনি। তন্মধ্যে সুজানের উপস্থিতিতে দুরকমের আবহের ভাসল কয়েকটা নিস্তব্ধ মুহূর্ত। সালমা বেগম উত্তেজিত হয়ে বললেন, কি চাও? অনা আদিবের নিয়ে যেতে পারবো আমাদের সাথে? কাছেই যাচ্ছি বন্ধুদের সাথে, যেখানে ইচ্ছে যাও। আমার নাতনিগুলোকে সামলে রাখলেই হবে। আচ্ছা আচ্ছা। অভিক বলল, কোথায় যাচ্ছেন? আমি শিওর জানি না। নিখিল বলল, কাছেই নাকি, কেক কাটার পূর্বে চলে আসব। ওকে, সাবধানে। সুজনা অনুমতি নিয়ে চলে গেল। সালমা বেগম বিড়বিড়িয়ে বলেন, তুমি এবার শ্বশুরবাড়ি যাও আর উচ্ছনে যাও, তোমাকে আর দরকার নেই আমার। মা, কি ভাবছ? সালমা বেগম চমকে উঠলেন, বললেন, আমি এই মেয়েটার কথা ভাবছি। মেয়েটার কথা কি ভাবছ? আচ্ছা অভি, ওই মেয়েটাকে চেনে তো? মানে এই মেয়েটা বড় হবে নাকি ছোট হবে? সমান সমান। ও আল্লাহ, কি বলিস? এই মেয়েও চেনে? তাহলে আমি ওর কাছ থেকে জেনে নেব পারবো? সরাসরি জিজ্ঞেস করতে পারবে না, অন্যভাবে পারো। সালমা বেগম উত্তেজিত হয়ে উঠে বলেন, এই তো আমার ভালো ছেলে, তাহলে আমি যাই? কোথায়? সুজনার কাছে। সুজনার কাছে কি? ওই মেয়েটার ব্যাপারে জানতে চাইবো। আচ্ছা, নামটা তো বল। সুজনা কিছু জানে না মা। অভি, খুব মারবো কিন্তু। মস্করা করিস মায়ের সাথে? মা, আমি সুজনার টিচার, আমার প্রেস্টিজ নষ্ট হবে। হ্যাঁ তাই তো, এই মেয়ে যদি আবার সবাইকে বলে দেয় তখন? থাক, বলবো না। আচ্ছা অভি, আমি ওর কাছ থেকে ইনিয়ে বিনিয়ে তো জিজ্ঞেস করতেই পারি, তাই না? তুই আমাকে কিছু বল তো, এই মেয়েটার নামে মানে কুলু দিবি আর কি? ওনার নাম সুজনা আফ্রিদা, সরিষাবাড়ি রাস্তার মোড়ে 3 তলায় থাকে। একটা ভাই আর মা নিয়ে ওনাদের পরিবার। সিইউ 3rd ইয়ার, ফিনান্স ডিপার্টমেন্ট। সালমা বেগমের চোখ পাকানো দেখে অভিক থেমে গেল। উনি গালে হাত দিতেই অভিক স্বাভাবিক ভঙ্গিতে বলল, তো কোনো মেয়ের কথা বললে সেটা তো বুঝলাম না। এই মেয়ে বলতে আপাতত সুজনাকে চিনি। মেরে তক্তা বানাবো অভি। এই মেয়ের কথা বলছিস অভি? সুজনা নয়? তাহলে আজ থেকে এই মেয়ে ওই মেয়ে নয়, সুজনাকে সুজনাই বলবে।
ওকে, নহলে দেখা যাবে ওই মেয়ের বদলে এই মেয়ে মানে। সুজনাই সব জায়গায় চলে আসছে। হ্যাঁ বুঝেছি, সুজনা বলল, কিন্তু যে আমার ছেলে বউ হবে তার নাম জানি না, এটা কেমন কথা? আমি ওই মেয়ে বলতে থাকবো? তুমি আপাতত এই মেয়ে ওই মেয়ে বলে চালিয়ে যাও মা। টাটা। মাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে চলে গেল অভি। সালমা বেগমের কাছে হিসাব স্পষ্ট নয়। ওই মেয়ে মানে তো ওই মেয়ে, আর এই মেয়ে মানে সুজনা। তাহলে ওই মেয়েকে এই মেয়ে কি করে বলবে? ধুর, ছেলেটা বাপের রোগে ধরেছে, আজকাল মস্করা শুরু করেছে, ফাজিল ছেলে কোথাকার। অনা দুঠোঁট একে অপরের সাথে লাগিয়ে নিজেদের আয়নায় দেখে এপাশ ওপাশ দুলতে দুলতে বলে, সুজানি মতো লাগছে। ওয়াও। তারা তিনজনে একসাথে হেসে উঠল। স্টেজের বিপরীত পাশে আরও একটি বড় সড়ো স্টেজ বানানো হয়েছে, তবে ওটাতে সাজানো হয়নি। আপাতত বন্ধুমহল আর কাজিনদের আড্ডা বসেছে। তাদের মাঝখানে অন্যান্য বাচ্চাদের সাথে আদিও আছে। সায়েমের সাথে মজা করছে, হাসাহাসি করছে। অল্প সময়ের মধ্যেই বেশ ভাব জমে গেছে সায়েমের সাথে। সায়েমকে এখন চাইম ভাইয়া বলে ডাকা শুরু করেছে। সাইম এনজয় করছে সম্বোধনটা। বাচ্চাটাও ভীষণ আদুরে। আপা এত কিউট বাচ্চাগুলোকে পড়ায় কি করে? হলে সারাক্ষণ গাল চটকাতো। বর আর বরের বন্ধুমহলকে দেখে আড্ডামহল খানিকটা নীরবতা, তারপরই হইহুল্লো মেতে উঠল সবাই। জায়গা খালি করে উঠে দাঁড়ালো নিখিল, আহির আর জাইদ। শ্রদ্ধাভাজন স্যারের দিকে চেয়ার ঠেলে দিতেই আবিক চেয়ার টেনে বসে বলল, তোমরা বসতে পারো, গান শোনার রাইট আমাদেরও তো আছে। আহির হেসে বলল, কাকের গলায় আর কি গান? নিখিল চোখ লাল করে তাকালো। নাহিদ আর বাকি বন্ধুরা চেয়ারে বসলো। নাহিদ গা এলিয়ে দিয়ে বলল, তোর ভাই কেক কাটবি কখন? নাকি আমি কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ব? জুনিয়ররা থাকায় রাহাত ফিসফিসে বলল, যা, কাল রাইতে ঘুমাইতে পারবি না, আইজি গিয়া ঘুমা। কেক আমরা কাটি। নাহিদ ঠোঁট কামড়ে তাকাতেই আবিক হেসে উঠল, বলল, এখানে সবাই স্টুডেন্ট, সামলে যথাস্তূপ। কিন্তু তার বউ কেক কেটে অলরেডি ছবি পাঠিয়ে পাচার করে দিয়েছে, আর সে এখনও মশা তাড়ায়। ভাইরে ভাই, কেক টেক কাট, আমরা যাই। নিখিল এসে বলল, আরে রাহাত ভাই, এত তাড়া কিসের? এখনও তো সবে শুরু। মেয়েরা রেডি হচ্ছে, তাই বসে থাকতে হচ্ছে। সাফিন বলল, আচ্ছা তোর গিটারটার অবস্থা তো কাহিল, সমস্যা কি? ফকিরের ছদ্মবেশ ধরছস কেন? তোর ইঞ্জিনের ভাই কিপটামিগিরি নাকি এখনও বহাল আছে? নিখিল মন খারাপ হয়ে গেল। নাহিদ বলে, ধুর, বাবার উপর রাগ করে আর কেনছে না। আমি কিনেছি, ওটা নিচ্ছে না, কি আর করার? আভিক বলল, ওটা নিয়ে আয়, নিখিল নেওয়া দরকার। নিখিল মাথা নড়ালো। নাহিদ কালো চকচকে কালো রঙের গিটারটি এনে অভিকের হাতে দিল। অভিক সেটি নেড়েচেড়ে দেখল। নিখিল বলল, স্যার আপনি পারেন? অভিক গিটারটি বাঁ পাশে করে নিয়ে বলল, পারি, বাট প্র্যাকটিস নেই ব্রো। মনে আছে মিলরের পেট্রোজার সাথে ছবি তুলতে গিয়েছিলাম তোদের? ওনার অফ দ্য বেস্ট গিটারিস্ট অ্যান্ড দারুণ পার্সোনালিটি, মাই ফেভারিট পার্সন। আহির ফোন বের করে ততক্ষণে ছবিটা খুঁজে বের করে নিল। বলল, ছাড়, এইটা আমি ইনস্টাগ্রাম থেকে নিয়েছি, ভিডিওটা অনেক দেখেছি। আবিক ঠোঁট বাঁকিয়ে সাবাস উপাধি দিয়ে বলল, হ্যাঁ এটাই মিল পেট্রোজা। আমি ওদের সাথে অনেকগুলো পার্টিতে অ্যাটেন্ড করেছি। নাহিদ বলল, হ্যাঁ হ্যাঁ আমিও দেখেছি, ভিডিওটা দেখেছি। ওখানে সুন্দরী লাল চুলওয়ালা মহিলাটা কে যেন? আবিক থামিয়ে দিয়ে বলল, স্টুপিড, তোর মুখে সবসময় বাজে কথা, ওটা পেট্রোজার ওয়াইফ। সবাই হো হো করে হেসে উঠল। নাহিদ বলল, হ্যাঁ, আই লাভ ইউ এভি। তাকে বলেছে যেন কি সুন্দর করে ডাকলো, মাইরি এভি ফারদেন।
সিরিয়াসলি ওখানে ওটাই নর্মাল। তুই অফ যা, আমি গিটার বাজাবো। নিখিল অ্যাসিস্ট মি। ওকে স্যার। আদিপ লাফ মেরে এসে অভিকের কোলে এসে বসলো। গিটারের তারে আঙুল ঘষা মেরে বলল, অভি অভি আমিও বাজাবো। আভিক তার গালে আদর দিয়ে বলল, আপনিও বাজাবেন? বুনু কোথায়? বুনু সুজানের কাছে লিপস্টিক নিচ্ছে। সবাই আরেক দফা হেসে উঠল। নাহিদ আদিপকে কোলে নিয়ে বলল, পুরো বাপকা বেটা। অভি এটাই তোর কার্বন কপি হবে দেখিস। অভিক গর্বে হাসল। নিখিল বলল, ভাই এখন চুপ যা, স্যার আপনি গিটার বাজান। আভিক একটা দুটো আঙুল নেড়ে চেড়ে টুংটাং এলোমেলো সুর তুলল। নিখিলের দিকে তাকিয়ে ইশারা জানতে চাইল হচ্ছে কি না। নিখিল বৃদ্ধা আঙুল দেখে সমর্থন জানাতে আভিক চমৎকার হেসে বলল, আমার খুব প্রিয় একটা টিউন আছে, ওটা ট্রাই করছি, হচ্ছে না। নাহিদ বলল, হাই তুই বরং মাস্টারি বাদ দে, তোর বাপের বিজনেস সামলা আর গিটার বাজা, এটাই ভালো হবে। বাবার বিজনেসে টেক কেয়ার অলরেডি করছি, বিয়ে করলে মানুষ পাগল হয়ে যাবে, সেটা তোকে দেখে বোঝা গেছে। আমি তুই আমার চাইতে বেশি হবি। সব কিছু স্বাদ নেওয়া দরকার, জীবন তো এটাই। সবাই সমর্থন করলো। জীবন এটাই। আভিক বলল, বাট তুই হাইট গিটার বাজা। ইয়া শিওর। তরঙ্গ হতে দৃষ্টি শব্দসুর উঠল ধীরে ধীরে সবার কৌতূহলকে চাপিয়ে। সেই টুংটাং সুরের সাথে খোলা গলায় গান ধরল সবাই। ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরকারি, যত ভারী আলগোছে জল খেতে পারো। আহি তার ক্যামেরায় টুকটাক নিয়ে নিল সেই ফাঁকে। গান শেষ হওয়ার আগেই আভিক ভুল আঙুল চালাতে গিটার থেমে গেল। সবাই রুষ্ট চোখে তাকালো। অভিক আঙুল ঝাড়তে ঝাড়তে দাঁড়িয়ে পড়ল, গালে আঙুল রেখে বলল, লেগেছে, আমি আসছি। নিখিল বলল, স্যার কিভাবে হলো এটা? বেশি কেটেছে? আঙুল ছেড়ে অভিককে আসতে দেখে সুজনা একপাশে সেটে গেল। অভিক সেদিকে যেতেই সুজনা অন্য পাশে গেল। অভিক সেদিকে যেতেই সুজনা থেমে গেল, অভিককে যেতে দিল। অভিক আঙুল কামড়ে বলল, আঙুল কেটে গেল কেন? আপনার জন্য। সুজনা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমি কি করেছি? আপনি ভুল সময় এসেছেন। অনা তারা দিচ্ছিল তাই এসেছি। আমি এত কৈফিয়ত চেয়েছি? না। তাহলে দিচ্ছেন কেন? আপনি বলেন ভুল সময় এসেছি তাই বললাম। অভি চলে যাচ্ছে। সুজনা ডেকে বলল, স্যার একটা কথা বলুন। অনা আপনাকে খুঁজতে ওদিকে গিয়েছে। অভি সেদিকে তাকিয়ে বলল, সাবিন সামলাবে। সুজনা মাথা নেড়ে বলল, আচ্ছা। অভিক যেতে গিয়ে আবার পিছু হেঁটে সুজনার সামনে এলো। আর একটা কথা। কি? আমাকে যেখানে সেখানে স্যার ডাকবে না, ওটা আপনার মুখে মানায় না। সুজনা ভীত সংস্ত্রস্ত চোখে তাকালো। আমি তো কিছু করিনি। অভিক যেতে যেতে উঁচু গলায় বলল, আপনি যেখানে যান সেখানেই সব লণ্ডভণ্ড হয়ে যায়, এটা আপনার দোষ। সুজনা বিড়বিড়িয়ে বলল, কচু।